ইউক্রেনের মদ কারখানায় রুশ হামলায় 2.5 লাখ বোতল মদ ধ্বংস। মার্কিন শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর মধ্যপ্রাচ্যে নতুন আশার সঞ্চার। ভেনেজুয়েলায় 80টি কচ্ছপের দৌড় প্রতিযোগিতা, জয়ী 20 বছর বয়সী রোবার্তো নামের একটি কচ্ছপ। ইউক্রেনের মদের কারখানায় বিমান হামলা করে 2.5 লাখ বোতল মদ ধ্বংস করে দিয়েছে পুতিন বাহিনী। হামলার পর কারখানার মাঠে লাখ লাখ ভাঙা মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। মদ কারখানার উৎপাদন ব্যবস্থাপক ওলগা আফানাসিভা বলেন, বিমান হামলার সময় বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি ও কারখানার শ্রমিকেরা। এই স্থাপনার প্রাঙ্গণে একটি বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে। বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানোর পর কর্মীরা সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। কেবল তার জন্যই লোকেরা বেঁচে গিয়েছিল। ইউক্রেনের বিলহরদ নিত্রোভস্কি শহরে অবস্থিত এই মদ ও ব্রান্ডি তৈরির কারখানাটির নাম হল আক্কারম্যান ডিস্টিলারি। গত 28 সেপ্টেম্বর রবিবার রাতে রাশিয়ান বিমান এই কারখানার উপর আঘাত হানে এবং সেখানে ভয়াবহ ক্ষতি হয়। এই হামলার পর কারখানার মাঠে হাজার হাজার ভাঙা ওয়াইন আর ব্রান্ডির বোতল স্তূপ করে পড়ে থাকতে দেখা যায়। কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় প্রায় 2,50,000 বোতল মূল্যবান ব্রান্ডি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রায় 4টি ফুটবল মাঠের সমান জায়গা জুড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় রাতের শিফটে প্রায় 50 জন কর্মী কারখানার ভেতরে কাজ করছিলেন। কারখানার প্রোডাকশন ম্যানেজার ওলগা আফানাসিভা জানান, তারা প্রথমে 3টি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপর তারা কর্মীদেরকে দ্রুত বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যান। যদি সেই আশ্রয় কেন্দ্র না থাকত তবে বড় বিপদ এবং প্রাণহানি হতে পারত। আক্কারম্যান ডিস্টিলারি বছরে 5 কোটিরও বেশি মদের বোতল তৈরি করতে পারে এবং এতে প্রায় 400 জন কর্মচারী কাজ করেন। এটি আজনাউরি ব্র্যান্ডের জন্য ওয়াইন এবং ব্রান্ডি তৈরি করে, যা শুধু ইউক্রেনে নয় বিদেশেও বিক্রি হয়। কারখানার প্রধান ব্যবস্থাপক ইলোনা নাদভোরস্কা জানান, এই ক্ষতি তাদের জন্য খুব বড় একটি ধাক্কা। তবে তারা হাল ছাড়ছেন না। তারা এখন ক্ষয়ক্ষতির হিসাব করছেন এবং খুব তাড়াতাড়ি আবার উৎপাদন শুরু করার জন্য নতুন জায়গা বা ব্যবস্থা খুঁজছেন। আমাদের একটি দল আছে। আমরা আশা করছি দলটি আমরা হারাবো না, কারণ এটি এমন একটি দল যাদের আবার তৈরি করা অসম্ভব, বিশেষ করে চাকরির বাজারে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস মার্কিন একটি শান্তি পরিকল্পনায় জিম্মিদের মুক্তি দেওয়া সহ কয়েকটি শর্তে রাজি হওয়ার পর এই নির্দেশটি এলো। এই ঘটনাটি দীর্ঘদিনের সংঘাতের অবসানের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউস সম্প্রতি 20 দফা সম্বলিত একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করে, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য রবিবার সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। হামাসের পক্ষ থেকে আংশিক সম্মতির ঘোষণা আসার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি বিশ্বাস করেন হামাস শান্তির জন্য প্রস্তুত এবং জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য এখনই এই হামলা বন্ধ করা জরুরি। আমি কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্দান এবং আরও অনেক দেশকে ধন্যবাদ জানাতে চাই, যারা এটি সম্ভব করতে আমাকে সাহায্য করেছে। বহু মানুষ এর জন্য কঠোর পরিশ্রম করেছে। এটি একটি বড় দিন। আমাদের চূড়ান্ত চুক্তিটি সুনির্দিষ্ট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি জিম্মিদের তাদের বাবা মায়ের কাছে ফিরে আসার অপেক্ষায় আছি। দুর্ভাগ্যবশত আপনারা তাদের অবস্থা সম্পর্কে জানেন। যারা বেঁচে নেই তাদেরও বাবা মায়ের কাছে ফিরে আসা উচিত। তাই আমি আপনাদের জানাতে চাই, এটি একটি অত্যন্ত বিশেষ দিন, যা অনেক দিক থেকেই অভূতপূর্ব। এই যুদ্ধ শেষ করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করতে সবাই একতাবদ্ধ ছিল এবং আমরা তা অর্জনের খুব কাছাকাছি। প্রত্যেকের সাথেই ন্যায্য আচরণ করা হবে। তবে হামাস জানিয়েছে, জিম্মি মুক্তির বিষয়ে রাজি হলেও তারা গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনা করতে চায়। তাই এই সম্মতিকে সম্পূর্ণ না বলে আংশিক বলা হচ্ছে। ইতোমধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, এই আলোচনার মাধ্যমে শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এখন সবার দৃষ্টি পরবর্তী আলোচনার দিকে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কচ্ছপের পিঠে দেওয়া হয়েছে নানা রঙের প্রলেপ, করা হয়েছে নানান রকম ডিজাইন। এরা সবাই প্রতিযোগী, অংশ নেবে কচ্ছপের দৌড় প্রতিযোগিতায়। দৌড়াতে উৎসাহ দিতে কচ্ছপের সামনে ঝুলানো হয়েছে লেটুস পাতা। ভেনেজুয়েলার আরাগুয়া প্রদেশের সান ফ্রান্সিসকো দে আসিস শহরে গত ৩ অক্টোবর এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। সেন্ট ফ্রান্সিস অফ আসিসির উৎসব উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছে কচ্ছপ দৌড়ের। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৮০টি রঙিন ও সাজানো কচ্ছপ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি কচ্ছপের অংশগ্রহণ। এমনটাই দাবি করেন কচ্ছপ দৌড়ের সংগঠক ম্যানুয়েল ফ্রাঙ্কো। এটি আমাদের ঐতিহ্যের অংশ। আমরা এটি আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমরা এটি উৎসাহের সাথে আয়োজন করি। এই আয়োজনে সবাই, বিশেষ করে শিশুরা, একটু মজা করে। শহরের গির্জার বাইরে শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা সবাই তাদের পছন্দের প্রতিযোগী কচ্ছপকে উৎসাহিত করতে জড়ো হয়। প্রতিযোগিতার মজার দৃশ্যটি ছিল ফিনিশ লাইনের দিকে কচ্ছপদের এগিয়ে নেওয়ার কৌশল। আয়োজকরা লেটুস পাতা দেখিয়ে ধীরগতির এই প্রাণীদের উৎসাহিত করছিলেন, যা দেখে দর্শকরা বেশ আনন্দিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে রবার্তো নামের ২০ বছর বয়সী একটি কচ্ছপ। তার মালিক ভিক্টর মার্টিনেজ জানান, এটি ছিল রবার্তোর প্রথম দৌড় প্রতিযোগিতা এবং প্রথমবারেই সে বিজয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এটা তার প্রথম দৌড় প্রতিযোগিতা। আমি গত বছর আসিনি, কিন্তু এবছর এসেছি। বিজয়ী হতে পেরে আমি গর্ববোধ করছি। স্থানীয়দের মতে এই কচ্ছপ দৌড়টি আসলে বার্ষিক উৎসবের অন্যতম প্রতীকী এবং আকর্ষণীয় একটি অংশ। মূলত ৪ অক্টোবর সেন্ট ফ্রান্সিস অফ আসিসির মূল উৎসবের দিন। সেই উৎসবকে সামনে রেখেই এই আনন্দঘন আয়োজনটি করা হয়। শত শত বছর ধরে চলে আসা হাড় জোড়া লাগানোর ঐতিহ্যবাহী পদ্ধতির উপর এখনও ভরসা রাখেন কাশ্মীরের শ্রীনগরের কিছু মানুষ। তারা চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল বা সার্জারির বদলে এখনও ভরসা রাখেন পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী পদ্ধতিতে। আধুনিক যুগে যখন চারিদিকে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তখনও ৬২ বছর বয়সী নূর মোহাম্মদের মতো চিকিৎসকরা শুধুমাত্র হাত দিয়ে স্পর্শ করে এবং চিরাচরিত কৌশল ব্যবহার করে মচকে যাওয়া স্থানচ্যুতি এবং ছোটখাটো ভাঙা হাড়ের চিকিৎসা করছেন। এই পেশায় আধ্যাত্মিকতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আধ্যাত্মিকতা, তারপর প্রজ্ঞা। তার মতো তৃতীয় প্রজন্মের চিকিৎসকরা সাধারণত আঘাত পাওয়া স্থানে মালিশ করেন, কাপড় বা টেপ দিয়ে মুড়ে দেন এবং আধ্যাত্মিক বিশ্বাসের অংশ হিসেবে পবিত্র কোনো কিছু পাঠ করেন। এই চিকিৎসায় কোনো নির্দিষ্ট ফি নেওয়া হয় না। রোগীরা তাদের সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় অর্থ দেন। ৭৪ বছর বয়সী গোলাম মোহাম্মদ মীরের মতো গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীরাও এই প্রথাগত চিকিৎসা নিয়ে সন্তুষ্ট। দুর্ঘটনার কারণে তার পায়ে একাধিক ফাটল ছিল এবং হাসপাতালে অস্ত্রোপচারের বদলে তিনি এই পদ্ধতির মাধ্যমেই আরোগ্যের পথে। আমি খোদার কাছে কৃতজ্ঞ। এখানে ৪ মাস চিকিৎসার পর আমি ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে শুরু করেছি এবং এখন আমি ভালো আছি। গুলাম নবী ছোটখাটো আঘাতের চিকিৎসা করলেও তিনি গুরুতর রোগীদের অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠান এবং তাদের সাফল্যের হার ৯০% বলেও দাবি করেন। প্রতিদিন প্রায় ১০০ জন রোগী ক্লিনিকে আসেন। সাধারণত ফ্র্যাকচার, স্থানচ্যুতি, স্লিপ ডিস্ক বা মচকে যাওয়া রোগীরা এখানে আসেন। হিপ জয়েন্ট ফ্র্যাকচার বা মেরুদণ্ডের ফ্র্যাকচারের মতো বড় ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা সাধারণত অস্ত্রোপচারের পরামর্শ দেই এবং রোগীকে ডাক্তারের কাছে রেফার করি। আমাদের সাফল্যের হার আলহামদুলিল্লাহ আমার মনে হয় ৯০% ইনশাআল্লাহ। তবে আধুনিক চিকিৎসকরা সতর্ক করেছেন যে শুধুমাত্র ঐতিহ্যবাহী পদ্ধতির উপর নির্ভর করলে অনেক সময় সমস্যা আরও জটিল হতে পারে। শ্রীনগরের অর্থোপেডিক্স হাড় ও জয়েন্ট হাসপাতাল বিভাগের প্রধান ডাক্তার আলতাফ কাউসারের মতে এগুলো এড়িয়ে যাওয়া উচিত। হাড়ের আঘাতে ভোগা সকল ব্যক্তির যথাযথ সাহায্য নেওয়া উচিত, যাতে তাদের আঘাতগুলো পুরোপুরি ঠিক হয়। যার হাড় সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই অথবা হাড়ের আঘাতে আক্রান্ত রোগীদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান নেই, তার কাছে যাওয়া মানে বিপর্যয় নিয়ে আসা। তাই এ ধরনের জিনিসগুলো এড়ানো উচিত।